My dear learners, my dear teachers, my dear friends, colleagues and viewers, Assalamu alaikum. You are all welcome to Khulna Online School. I am Taslima Begum, Assistant Head Teacher, Chorpishon Govt T. Barrett Model Secondary School. Now, I am going to take a class on narration part 2. In my last class, we have discussed about narration. How can we convert direct speech to indirect speech? And that day, we have find out these 6 points. When we convert direct speech to indirect speech, we have to be careful about these 6 points. And that day we already discussed repeating verb conjunction. These 2 points already done. প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা বুঝে গেছো। আমরা তাহলে আজকে আর বাকি 4 points নিয়ে আলোচনা করব। And then I believe you will be able to convert direct speech to indirect speech very easily. পরবর্তী 3rd ক্লাসে আমরা প্যাসেজ ন্যারেশনটি ঠিক সহজ টেকনিকে এভাবে শিখে যাব। So everyone be with us. At first, share this class with your friends so that your friends can also enjoy our session. So দ্রুত তোমরা তোমাদের বন্ধুদের সাথে আজকের সেশনটি শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা আমাদের সেশনটি উপভোগ করতে পারে। Okay, dear friends. So যদি তোমাদের সেশনটি শেয়ার করা হয়ে থাকে, আমরা আমাদের আলোচনায় চলে যাই। আসলে সময় যেন নষ্ট না হয়, সেজন্য আমি বোর্ডে তোমাদের জন্য আগেই রেডি করে রেখেছি আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অলরেডি সেদিন ডান করেছি যে রিপোর্টিং ভার্ব কোনগুলি করব, সে তোমরা লক্ষ্য করতে পারছো সেই রিপোর্টিং ভার্বগুলো আমাদের এই বক্স অলরেডি আছে এবং আমরা যে কনজাংশনগুলো ইউজ করেছি, কনজাংশনগুলো রয়েছে। দেন কাম পারসন, আমরা এবার 3rd পারসন যেটা আলোচনা করব, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার জন্য আমরা যেভাবে পারসনের ইউজ করব। তবে একটা ব্যাপার এখানে খেয়াল করো, এটা কিন্তু পারসনের পরিবর্তন হবে কিসের? নট ডাইরেক্ট স্পিচ। আমরা ইনডাইরেক্ট স্পিচের পারসনের পরিবর্তন করব। ইনডাইরেক্ট স্পিচে পারসন অর্থাৎ প্রোনাউনের পরিবর্তন করব। এখানে কিন্তু পারসন নাউনকে মিন করে, নাউনকে পরিবর্তন করব না। তাহলে লক্ষ্য করো, আমরা যদি পারসনের পরিবর্তন করি প্রোনাউন, প্রথমে জেনে নেই পারসন হচ্ছে কত প্রকার। পারসন হচ্ছে 3 প্রকার। আচ্ছা দেখো, পারসন হচ্ছে 3 প্রকার। এখানে লেখা আছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এন্ড থার্ড পারসন। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এন্ড থার্ড পারসন। আচ্ছা, এখন দেখো রিপোর্টেড স্পিচের পারসন যদি ফার্স্ট পারসন হয়, পারসন কোন পারসন? ফার্স্ট পারসন হয়, the person will convert to subject, মানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। আবার বলছি, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, তাহলে এটা কনভার্ট হবে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। দেন ইফ দ্য পারসন অর্থাৎ প্রোনাউনটি যদি হয় সেকেন্ড পারসন, ইট উইল বি কনভার্টেড অ্যাকর্ডিং দ্য অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। অর্থাৎ রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী সেকেন্ড পারসন পরিবর্তন হবে। Then third person, no change.
থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না, ফার্স্ট এবং সেকেন্ড পারসনের পরিবর্তন হবে। তাহলে আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আমরা এক্সাম্পলেও দেখেছিলাম যে সে আমাকে বলেছিল তুমি আমার বাসায় আসো, তো সে আমাকে বলেছিল তুমি আমার বাসায় আসো, আমাকে বলছে তুমি আসো, তুমি কে? আমি। সেকেন্ড পারসন কোন অনুযায়ী চেঞ্জ হলো? রিপোর্টিং ভার্বের অবজেক্ট, আর এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে আসলে কাকে বোঝাচ্ছে। তারপরও এই যে সংক্ষেপে আমরা এই নোটটুকু করে রাখবো কিভাবে পরিবর্তন করতে হয়। So my dear learners, have you understood the point, the change of pronoun, that means person? I hope. Okay. Then come here, change of verb. Verb means tense. আমরা ভার্বের চেঞ্জ করব, দ্যাট মিন্স টেন্সের চেঞ্জ হবে। তবে টেন্স কথাটা যখন আমরা শুনি আমরা একটু ফিল অরিড। অ্যাজ ইউ নো, টেন্সের মধ্যে যেই ক্যাটাগরি রয়েছে অর্থাৎ টেন্সের যে ক্লাসিফিকেশনগুলো রয়েছে ওইভাবে যদি চিন্তা করতে যাই মাঝে মধ্যে আমরা এটা এলোমেলো হয়ে যায়। সো টু মেক আন্ডারস্ট্যান্ড বেটার ফর every learner, that's why I made a chart for you. প্রত্যেক শিক্ষার্থী যেন সহজেই বুঝতে পারো সেজন্য আমরা টেন্স অনুযায়ী না করে আমরা ভার্বের মধ্যে চলে এসেছি। আসলে আমরা রিপোর্টেড স্পিচের কিভাবে ভার্বের পরিবর্তন করব না। লোক এই যে আমরা ভার্বের পরিবর্তন করব, রিপোর্টিং ভার্ব বনাম রিপোর্টেড স্পিচ। তাহলে লক্ষ্য করো, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার হয়, প্রেজেন্ট অথবা ফিউচার, then no change, that means there is no change of tense. রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। But if the verb of reporting speech, that means reporting verb ফার্স্ট টেন্স হয়, রিপোর্টিং ভার্বটা যদি ফার্স্ট টেন্স হয়, দেন লোক, এখানে আমি আবারও লিখেছি নো চেঞ্জ। কেন লিখেছি? বাট অলওয়েজ না, চেঞ্জ করব না কখন? যদি সেন্টেন্সটা হয় ইউনিভার্সাল ট্রুথ অর প্রবাদ। সেন্টেন্সটা যদি কোনো চিরন্তন সত্য কিংবা কোনো প্রবাদ প্রবচন হয় তাহলে আমরা রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন করব না, সেটা প্রেজেন্ট আছে, প্রেজেন্টে থাকবে। বাট if the reporting verb is first tense, how will we change direct to indirect speech, other common sentence or natural sentence? আমরা সাধারণ সেন্টেন্স গুলোকে কিভাবে পরিবর্তন করব? দেখো আবার একবার বলে নেই, রিপোর্টিং ভার্ব ফার্স্ট টেন্স হলো কোন ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। সেন্টেন্সটা যদি হয় ইউনিভার্সাল ট্রুথ, দ্যাট মিন্স চিরন্তন সত্য, যদি হয় সেন্টেন্সটা কোনো প্রবাদ মানে প্রবাদ প্রবচন, সেই ক্ষেত্রে আমরা টেন্সের পরিবর্তন করব না। দেন কাম, এবার আসি রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট টেন্স হয়, আমরা এবার লক্ষ্য করব রিপোর্টেড স্পিচে এই অংশটা, রিপোর্টেড স্পিচে ডাইরেক্টে যদি দেখি আমরা এম ইজ আর থাকলে হবে কি ওয়াজ ওয়ার। সিঙ্গুলার সাবজেক্ট টেক্স সিঙ্গুলার ভার্ব এন্ড প্লুরাল সাবজেক্ট টেক্স প্লুরাল ভার্ব, ইউ নো অয়েল। দেন ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার থাকলে তার স্থানে আমরা চেঞ্জ করে দেব, সেটাকে লিখবো কি হ্যাড বিন। দেন হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ এর ফার্স্ট ফর্ম হচ্ছে কি হ্যাড। V1 V2, হয়তো তোমরা এটাও বলবে যে এম ইজ আর এটা তো V1 V2 হচ্ছে ওয়াজ ওয়ার, অফকোর্স ইউ আর রাইট। কিন্তু সংক্ষেপে এখানে বোঝানোর জন্য যে ওয়াজ ওয়ার থাকলে এই জায়গাটাতে আমরা হ্যাড বিন ইউজ করব, দেন বাকি যে অংশটুকু আছে আমরা ইজিলি লিখে যাব তোমাদেরকে সহজ করে বোঝানোর জন্য। দ্যাট মিন্স V1 থাকলে V2, এই V1 থাকলে V2, দ্যাট মিন্স সাপোজ gives an action verb go, or
আমরা ধরে নিলাম ইট, দেখো ইট এটা হচ্ছে কি V1, এটা V1 থাকলে বলেছি কি হবে V2, তাহলে এটা V2 হবে কি at। কিন্তু আমরা আবার বলেছি যদি V2 থাকে তাহলে হবে হেড প্লাস V3। আচ্ছা দেখো এখন যদি এই at থাকে, সাপোজ এখানে আছে কি at, আমি লিখেছি এখানে at, তাহলে at থাকলে কি হবে বলছি হেড প্লাস V3, এই একটা হয়ে যাবে কি হেড প্লাস at এর V3, দ্যাট মিন্স ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কোনটা E10, E10, তাহলে V2 থাকলে হবে কি হেড প্লাস V3। ওকে, নাও কাম ডু নট অথবা ডাজন্ট যদি থাকে তাহলে সেটা রিপোর্টেড স্পিচে হবে কি ডিডন্ট। কিন্তু ডু ডাজ দ্বারা যদি ইন্টারোগেটিভ অর্থাৎ কোশ্চেন করা হয় তাহলে ডু বা ডাজ কিন্তু মূল ভার্বের সাথে, ফাইনিট ভার্বের সাথে, অ্যাকশন ভার্বের সাথে চলে যাবে, ওই ভার্বটারই কি হবে টু ফর্ম হয়ে যাবে, ফার্স্ট ফর্ম হয়ে যাবে। দেন কাম ডিডন্ট অথবা ডিড, ডিডন্ট থাকলে আমরা সেখানটা লিখবো হ্যাড নট, অথবা ডিড থাকলে সেখানে লিখবো কি হ্যাড, এবং তার পরের ভি কি হবে 3। দেখো আরেকটা এক্সাম্পল এখানে আমরা তাহলে ডিডেক্টটা একটু দিয়ে দেখি, সেটা হচ্ছে আমরা যদি লিখি ডিডন্ট গো, আমি সংক্ষেপে ডিডন্ট লিখলাম, তাহলে আমরা শিখেছি ডিডন্ট থাকলে এখানে কি লিখবো হ্যাডন্ট অথবা হ্যাড নট। গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি গান। আর এই যে এখানে আমি আরেকটা উল্লেখ করেছি যে ডিড হ্যাড প্লাস V3, তো শুধু ডিড দিয়ে আমরা যে ডু ডাজ ডিড আমরা কখন ইউজ করি সেন্টেন্সে যখন কোনো অক্সিলারি ভার্ব না থাকে, সেন্টেন্সটার এক্সপ্রেশনটাকে চেঞ্জ করার জন্য, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অর ইন্টারোগেটিভ করার জন্য আমরা ডু ডিড ডাজ ইউজ করি। সেক্ষেত্রে ডিড দিয়ে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকতে পারে, ডিড ইউ গো, ডিড ইউ গো, ডিডের জন্য আমরা ইউজ করবো কি হ্যাড, দেন V3। ওকে, ঠিক তেমনি আসো মাস্ট, মাস্টের পরিবর্তে উইল ইউজ, মাস্টের পরিবর্তে হ্যাড টু। এখন হচ্ছে হ্যাড টু কিন্তু অলওয়েজ না, ইফ দ্য সেন্টেন্স মিনস অব্লিগেশন বাধ্যবাধকতা, তখন কিন্তু মাস্টের স্থানে কি থাকবে মাস্ট থাকবে। আদারওয়াইজ সেন্টেন্সটা যদি কোনো সাধারণ সেন্টেন্স হয়ে থাকে, কোনো সাধারণ ঘটনা, কোনো সাধারণ কাজ, সেই ক্ষেত্রে আমরা মাস্টের পরিবর্তে কি লিখবো হ্যাড টু। তাহলে ওই যে বলছি মাস্ট পরিবর্তে মাস্ট চেঞ্জ করবো না, অব্লিগেশন, দ্যাট মিন্স উই মাস্ট ওবে আওয়ার টিচার, এখানে টিচারকে অবশ্যই আমরা সম্মান করবো, এখানে কিন্তু হ্যাড টু লেখা যাবে না, মাস্টের ফার্স্ট ফর্ম হচ্ছে কি হ্যাড টু, এটা হবে কি অলওয়েজ প্রেজেন্ট মিন্স ফার্স্ট মাস্ট। ওকে, নাও ক্যান মে, ক্যানের ইনডাইরেক্ট স্পিচে আমরা কি ফার্স্ট ফর্ম করবো কি কুড, মে, মাইট, এন্ড কাম, শেল, উইল, তার পরিবর্তে ইউজ করবে কি উড। তবে এখানে লক্ষ্য রাখবে শেল উইল তার পরিবর্তে উড করবে, কিন্তু এরপর অলওয়েজ V1, মডেল অক্সিলারির পর অলওয়েজ কি থাকে V1। I hope this part, that means change of verb, now you are clear, this is my belief। আশা রাখি এই অপশনটুকু যেখানে আমরা ভার্বের কাছে এসে ঠিকে যাই, আমরা টেন্স কিন্তু ধরি নাই, টেন্সকে রেখেই এই চেঞ্জটা আমরা করব। এখানে আমরা এভাবে কথাটা বলতে পারতাম, ইফ দ্য সেন্টেন্স ইজ প্রেজেন্ট টেন্স ইট উইল কনভার্ট ফার্স্ট ইনডিফিনিট ফার্স্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইট উইল বি চেঞ্জড ইনটু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সো মাচ বিশাল একটা জগৎ, মনে হচ্ছে যে অনেক কথা, আরে বাবা এত টেন্স মাথায় রাখতে হবে। দেন যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় আমরা এটাকে কনভার্ট করবো ফার্স্ট পারফেক্ট টেন্সে, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হলে এটাকে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করব। খুব হিমশিম খেয়ে যাচ্ছি, দরকার নেই, জাস্ট এটুকুই স্মরণ রাখো। সো আই থিঙ্ক নাও ইউ আর ক্লিয়ার অ্যাবাউট ভার্ব। তাহলে আসো
এবার আমরা চেঞ্জ করব কিসের? অ্যাডভার্বের। অ্যাডভার্ব দ্যাট মিন্স টাইম, স্পেসিফিক ওয়ার্ড। আমাদেরকে কিছু স্পেসিফিক ওয়ার্ডের চেঞ্জ করতে হবে। তাহলে সেই ওয়ার্ডগুলো আমরা একটু কি করে নেই, নোট করে নেই, কেমন? সো লেটস গো। সো আমরা যদি ডাইরেক্ট স্পিচে এই অ্যাডভার্ব, টাইম আর প্লেস, এই যে স্পেসিফিক কিছু ওয়ার্ড আছে, এই স্পেসিফিক ওয়ার্ডগুলোকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আমরা চেঞ্জ করব। ডাইরেক্ট স্পিচে যদি আমরা দেখি নাও, নাওর পরিবর্তে ইউজ করব কি দেন, নাও উঠে যাবে। দিস, দ্যাট, দিস হচ্ছে সিঙ্গুলার, দিস, দোজ, এই দিস হচ্ছে কি প্লুরাল। দেন হিয়ার, দেয়ার, স্টারডে, দ্য প্রিভিয়াস ডে, টুমরো, দ্য নেক্সট ডে, টুডে, দ্যাট ডে, tonight, that night, last, the previous, এখানে last night থাকতে পারতো, তাহলে the previous night, last month, the previous month, last year, the previous year। তাহলে আমরা ডাইরেক্ট স্পিচে যদি এই নৈকট্যসূচক শব্দগুলো থাকে সেগুলোকে চেঞ্জ করব আমরা এই ফর্মে। বাট ডাইরেক্ট স্পিচে যদি আমরা কখনো দেখি দ্যাট আছে, দোজ আছে, দেয়ার আছে, দ্য প্রিভিয়াস ডে আছে, দ্য নেক্সট ডে আছে, তাদের কিন্তু চেঞ্জ হয়ে আবার এই ফরম্যাটটা আসবে না। আর স্পেশাল একটু ব্যতিক্রম, এক্সেপশনাল কিছু পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে ডিজ, হিয়ার, এই দুইটা পয়েন্ট নিয়ে আমরা বিশেষ করে প্যাসেজ ন্যারেশনে আলোচনা করব। তো দিস অলওয়েজ দ্যাট হবে না এবং হেয়ার অলওয়েজ দেয়ার হবে না, কিন্তু কোন ক্ষেত্রে হবে না সেটা আমরা প্যাসেজ ন্যারেশনে আলোচনা করব। তাহলে আশা রাখি তোমাদের এই অপশনটুকু নোট করা হয়ে গিয়েছে এবং এই কয়েকটা পয়েন্ট আমরা ভালোভাবে কি করব, মেমোরাইজ বা আমরা ভালোভাবে মাথায় নিয়ে নেব। ওকে, সো my dear learners, now I will give you some example. You will try to change direct speech to indirect speech. So now let's go. We will do some. Okay, my dear learners, there are 4 sentences according to meaning sentence. আমরা অর্থ অনুযায়ী যে সেন্টেন্স গুলো আছে, এখান থেকে আমি 4টা সেন্টেন্স লিখেছি, লক্ষ্য করো। He said to me, I am doing something. Of course, this is an assertive sentence. So first, আমরা এই পয়েন্টগুলোর দিকে লক্ষ্য করে দেখো চেঞ্জ করব। He said to me, যেহেতু সেন্টেন্সটা রিপোর্টেড স্পিচটা আছে কিসে, assertive সেন্টেন্সে, তাহলে রিপোর্টিং ভার্ব কি হবে, he told me। আর রিপোর্টিং ভার্বের যদি অবজেক্ট না থাকতো তাহলে আমরা এখানে said লিখতাম, কারণ আমরা বলেছি রিপোর্টিং ভার্ব হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে said অথবা told, say অথবা tell। তাহলে এখানে আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকলে told ভার্ব। তোমরা যদি এখানে said to নাও, এই ক্ষেত্রে ভুল হবে না, said to me। এবং আমরা আরো একটা শিখেছি যে কনজাংশনের ব্যবহার, ইনভার্টেড কমা এবং কনজাংশন উঠিয়ে দিয়ে রিপোর্টেড স্পিচ অ্যাসার্টিভ সেন্টেন্স হলে এখানে আমরা কি লিখবো, দ্যাট। দেন আমরা একটু আগে পারসনের ব্যবহার শিখেছি, ইফ দ্য পারসন ইজ ফার্স্ট পারসন ইট উইল কনভার্ট অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। তাহলে দেখো রিপোর্টিং ভার্ব, সে আমাকে বলেছিল আমি কিছু করছি, তাহলে সে আমাকে বলছিল আমি হচ্ছে কে, এই হি। তাহলে এটা চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, তাহলে আই হবে কি, হি। ওকে, এরপরে আমরা দেখো এখানে কি আছে, ভার্বের ফরম্যাট কোথাও তাকাবো না। আমরা বলেছি যদি এম ইজ আর ওয়াজ, এম ইজ আর থাকে আমরা সেটাকে চেঞ্জ করব ওয়াজ ওয়ার। তাহলে আই এর সাথে কি বসবে, ওয়াজ, সরি হি এর সাথে হবে কি, ওয়াজ। তারপর কি আছে, বাকি আমাদের চেঞ্জের কোনো দরকার নেই, এখানে আমরা ইউজ যা আছে পরের অংশটুকু লিখে দিলাম, সামথিং। ওকে, ইনভার্টেড কমা উঠে গেল, লাস্টটা হচ্ছে কি, ফুল স্টপ। So now next sentence, he said to me, why were you absent in the class starting? কেন গতকাল তুমি অনুপস্থিত ছিলে?
এখানে আমরা লক্ষ্য করছি রিপোর্টেড স্পিচটা হচ্ছে কি সেন্টেন্স, এই রিপোর্টেড স্পিচটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তাহলে রিপোর্টেড স্পিচ যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, উই নো রিপোর্টিং ভার্ব চেঞ্জ করব আমরা কিসে, আস্কড। যেহেতু রিপোর্টিং ভার্বটা ফার্স্ট টেন্সে আছে, আমরাও রিপোর্টিং ভার্বটা ফার্স্ট টেন্সে লিখব কি, আস্কড। দেন আস্কড মি, হ্যাঁ আস্কড মি। এবার হচ্ছে এই কমা এবং ইনভার্টেড কমা উঠে যাবে। সেদিনে আমরা কনজাংশনে শিখেছি, if the interrogative sentence is yes no question, we will use conjunction if, but if the sentence is double question, we will use as a conjunction double। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কি why এটা double আছে, double question আছে, তো double এর মধ্যে আমরা why এটাকেই এখানে কনজাংশন হিসেবে ইউজ করব। দেন এখানে বলা আছে সকল সেন্টেন্স অ্যাসার্টিভে করতে হবে। লক্ষ্য করো, সকল সেন্টেন্স অ্যাসার্টিভ, তার মানে দেখি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে। আমরা একটা ফরম্যাট পেয়ে গিয়েছি, দেখো সকল সেন্টেন্স যদি অ্যাসার্টিভ হয় এটার স্ট্রাকচারটা কেমন হবে আমরা আগে একটু এক নজর দেখে নেই। দেখো সকল সেন্টেন্স অ্যাসার্টিভে একটু লক্ষ্য করলে দেখি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তাহলে আগে হবে সাবজেক্ট ইউ, ইউ সেকেন্ড পারসন, চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। তো ইউ কাকে মিন করেছে, আমাকে। সে আমাকে বলেছিল তুমি কেন অনুপস্থিত ছিল, তার মানে আমি কেন অনুপস্থিত ছিলাম। তাহলে ইউ চেঞ্জ হবে কি রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট হচ্ছে কি আই। এবার আসো আমরা অ্যাসার্টিভের জন্য সাবজেক্ট আগে আই নিয়ে আসলাম। এ হচ্ছে ওয়্যার, আমরা অপশন শিখেছি ওয়াজ ওয়্যার থাকলে কি হবে, had been। was where এর পরিবর্তে ইউজ করব কি had been, আমরা এখানে ইউজ করব I had been। এইবার বাকি অংশ যা আছে absent, এটা আপাতত সরিয়ে দিলাম, absent in the class, অবশ্য absent in the class, the absent from the class, absent এর সাথে in বসে না, absent from, absent from the class। এবার আসো আমরা বলেছি yesterday থাকলে কি হবে, yesterday থাকলে হবে the previous day, the previous day। তাহলে খুব সহজে চেঞ্জ করে ফেললাম, he asked me why I had been absent from the class the previous day। তাহলে ঠিক একইভাবে আসো আমরা একটু ইম্পারেটিভ সেন্টেন্সে যাই। he said to her please give me a pen। এখন দেখো এই প্লিজ দিয়ে আমরা প্রথমে সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করব এই রিপোর্টেড স্পিচটা কোন ধরনের সেন্টেন্স। নাও ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য সেন্টেন্স ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্সটার এক্সপ্রেশনটা হচ্ছে রিকোয়েস্ট। এটা আমরা দেখতে পাচ্ছি কি এটা অনুরোধ সূচক একটা সেন্টেন্স। দ্যাটস ওয়াই আমরা এখানে সে টু এর জায়গায় এখন কি লিখবো, রিকোয়েস্টেড। হি রিকোয়েস্টেড হার। এইবার প্রশ্ন হচ্ছে কমায়ের স্থানে এবার কি দেব আমরা। ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ বুঝায় তাহলে আমরা কমায়ের স্থানে ইউজ করব টু। ইউজ করলাম এখানে কি টু। এই প্লিজ দ্বারা আমরা বুঝেছি যে সেন্টেন্সটা দ্বারা রিকোয়েস্ট করা হয়েছে, এই জন্য আমরা রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করে দিচ্ছি রিকোয়েস্টেড। সো প্লিজের তাহলে আমাদের আর দরকার নেই। আর ইউ নো আফটার টু অলওয়েজ বি ওয়ান, দ্যাট মিনস বি জিরো বেস ফর্ম, আমরা ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। গিভ মি আ ফ্রেন্ড, এই যে মি হচ্ছে কোন পারসন, ফার্স্ট পারসন, এবং সে কোন পারসন হিসেবে আছে, আজ অবজেক্ট, অবজেক্টিভ রূপে আছে। তে মি কাকে বলছে, হার, যেহেতু ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিসেবে হবে, কাকে ধরেছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হার। তাহলে গিভ হার আ ফ্রেন্ড। So clear? Now
He said to me, may Allah bless you. সে আমাকে বলেছিল আল্লাহ তোমার সহায়ক। এটা সে আমাকে কি করেছিল? উইশড করেছিল। এটা আমরা দেখতে পাচ্ছি কি সেন্টেন্স? এটা একটা অপটেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তাহলে যদি ইচ্ছাসূচক হয় আমরা সেটা কি বলেছি? উইশড টু মি, এবং কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে সেখানে কি বসবে? দ্যাট, যেটা কনজাংশনে ইউজ হবে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট। এবং সকল সেন্টেন্স আবারও চলে আসছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মিন্স আগে সাবজেক্ট হচ্ছে কি আল্লাহ, দেন ভার্ব। আমরা শিখেছি মে থাকলে কি হবে? মাইট। এখানে আমরা লিখবো কি? মাইট। এবং ওটা উল্লেখ করেছি যে আফটার মডেল অক্সিলারি উই উইল অলওয়েজ বি জিরো ফর্ম, দ্যাট মিন্স ভার্বের বেস ফর্ম, এন্ড ইউজ করবো কি? ব্লেস। এবার আসো ইউ। এই যে ইউ এখানে অবজেক্ট হিসেবে আছে, ইউ কাকে বুঝিয়েছে? রিপোর্টিং ভার্বের সেকেন্ড পারসন, রিপোর্টিং ভার্বের অবজেক্ট আমাকে। সো ব্লেস মি। সো মাই ডিয়ার লার্নার্স, আই হোপ এই যে আমরা 6টা পয়েন্ট যদি বুঝতে পারি তাহলে ন্যারেশনের 80 না, আমি বলবো যে 90% শেষ। আর 10% ফর প্যাসেজ ন্যারেশন, নট সেন্টেন্স ন্যারেশন। অনলি আমাদের হাতে বাকি 10% কাজ আছে, যেটুকু হলে আমরা কমপ্লিটলি প্যাসেজ ন্যারেশন করতে সক্ষম হব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমি এখানে শেষ করতে যাচ্ছি। ফাইনালি I will give you homework. Just now I will give you 10 sentences. You will convert direct speech to indirect speech, and if যদি আমি দেখি তোমরা এই 10টা সেন্টেন্সকে ভালোভাবে করতে পেরেছো, তাহলেই তোমাদের জন্য প্যাসেজ ন্যারেশনটা সহজ হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমাদের সাথে আসবো আমি প্যাসেজ ন্যারেশন নিয়ে কিছু শর্টকাট টেকনিক সহ। তোমরা সবাই ভালো থেকো, বাসায় থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।